শুরু করেছিলাম ডোডো শোল লালা শোল নামের এক অসাধারণ কোরিয়ান ড্রামার এক্সপ্লেনেশন, যার আগের পর্বে দেখানো হয়েছিল হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর গোজুন সারাকে নিয়ে এক রেস্টুরেন্টে যায়। তবে সেখানে সারা তার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকায় সে বেশ লজ্জা পাচ্ছিল। তাই সে সারাকে একটা সেলুনের ঠিকানা দিয়ে সেখানেই তার জন্য অপেক্ষা করতে বলে। আর এখান থেকেই শুরু হয় সিরিজের দ্বিতীয় পর্ব। দেখা যায় সারা সেখানে পৌঁছালে রাস্তায় ডক্টর চায়ের সঙ্গে তার দেখা হয়। তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর সারা সেখান থেকে চলে আসে। এখানে বলে রাখি, আসলে ডক্টর চা নিজেও তার কাজের সূত্রে ওই জায়গাতেই বসবাস করত। তো যাই হোক, এরপর সারা তার কাছে থাকা ঠিকানা অনুসারে সেই সেলুনে গিয়ে পৌঁছায়। সেলুনের মালকিন সুকিয়ং সারাকে দেখে মনে করে সে হয়তো কোনো ধনী পরিবারের মেয়ে, তাই সে বেশি পয়সা কামানোর জন্য সারার হেয়ার কাট করতে চায়। তবে সারা তাকে বলে তার কাছে কোনো টাকা নেই। তখন সুকিয়ং বলে, টাকা তুমি পরেও দিলে চলবে। এটা বলেই সে সুন্দরভাবে সারার হেয়ার কাট করে। নতুন লুকে সারাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তবে এই সময় সুকিয়ং এর মেয়ে জিনহা সেখানে চলে আসে। সে সারাকে বলে, আমার গরিব মাকে মিথ্যে বলে হেয়ার কাট করানোটা তোমার উচিত হয়নি। ঠিক এই মুহূর্তেই গোজুনও সেখানে চলে আসে এবং কাউকে কিছু না বলেই সারাকে নিজের রুমে নিয়ে যায়। তবে ওই রুমে শোয়ার মতো একটাই বেড ছিল, তাই গোজুন সারাকে ওই বেডে রেস্ট করতে বলে নিজে বাথরুমে যায় চান করার জন্য। তবে বাথরুমে সাবান মাখার সময় হঠাৎ করেই জল বন্ধ হয়ে যায়। গোজুন বারবার সারাকে ডাকলেও তার কোনো সাড়া পায় না, কারণ ততক্ষণে সারা ঘুমিয়ে পড়েছিল। তাই গোজুন জলের বোতল নেওয়ার জন্য বাধ্য হয়ে নিজেই খালি গায়ে বাইরে চলে আসে। তবে দুর্ভাগ্যবশত ওই বোতলটা তার হাত থেকে ছিটকে গিয়ে সারার বিছানার তলায় চলে যায়। গোজুন নিরুপায় হয়ে সারার ওপর থেকে গিয়ে ওই বোতলটা নেওয়ার চেষ্টা করে। তবে ঠিক তখনই সারার ঘুম ভেঙে যায় এবং গোজুনকে ওই অবস্থায় দেখে ভয়ে চিৎকার করে ওঠে। তার চিৎকারের আওয়াজ শুনে ডক্টর চা জিনহাকে সঙ্গে নিয়ে তাদের রুমে যায়। সেখানে গিয়ে তারা যেটা দেখে সেটা তারা কখনো কল্পনাও করতে পারেনি। গোজুন তাদেরকে ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করে, তবে জিনহা তার কোনো কথা না শুনে সারাকে নিজের সঙ্গে থাকার জন্য নিয়ে যায়। আসলে জিনহা মনে মনে গোজুনকে পছন্দ করত, তাই সারা এবং গোজুনের একসঙ্গে থাকাটা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। যাওয়ার পথে জুনহা সারাকে বলে, গোজুন এখন যে বাড়িটাতে থাকে সেটাতে আগে একজন বৃদ্ধ ব্যক্তি থাকতো। তবে একদিন যখন ওই বৃদ্ধ ভয়ানক পথ দুর্ঘটনায় আহত হয় তখন গোজুন তার জীবন বাঁচায়। তাই ওই ব্যক্তি খুশি হয়ে তাকে বাড়িটাতে থাকতে দেয়। এদিকে ডক্টর চা সারার ব্যাপারে গোজুনকে জিজ্ঞাসা করলে সে বলে সারার বিয়ের অনুষ্ঠানেই তার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল। সে আরো বলে, বর্তমানে সারা অনেক সমস্যায় রয়েছে, সেই কারণেই আমি তার সাহায্য করছি। সিন পুনরায় সারার কাছে শিফট হলে দেখা যায় বাড়ির মালকিন সুকিয়ং তার মেয়ে জিনহাকে অনেক বোকাঝোকা করে, কারণ সে সারাকে ফ্রিতে তার সঙ্গে থাকার জন্য নিয়ে এসেছে। সারা ওই মহিলাকে বলে, আপনি চিন্তা করবেন না, আমার হাতটা ঠিক হয়ে গেলেই কোনো না কোনো কাজ করে আপনার বাড়ির সমস্ত টাকা মিটিয়ে দেব। তবে ওই মহিলা তা সত্ত্বেও সারাকে অনেক কথা শোনায়। তাই সারা মন খারাপ করে তার ব্যাগপত্র নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এই খবরটা যখন গোজুনের কাছে পৌঁছায় তখন সে দ্রুত সারাকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। এদিকে সারা মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে কিছু একটা চিন্তা করতে থাকে। তবে ঠিক তখনই সে একটা উজ্জ্বল আলোকে তার দিকে এগিয়ে আসতে দেখে। কিছুক্ষণ পর সে বুঝতে পারে ওটা হলো গোজুনের সাইকেলের আলো। গোজুনকে দেখা মাত্রই সারা অনেক খুশি হয়ে তাকে জড়িয়ে ধরে এবং বলে, তুমি ছাড়া এই পৃথিবীতে আমাকে সাহায্য করার মতো আর কেউ নেই। এটা শুনে গোজুন অনেক খুশি হয়। তারপর সে সারাকে নিয়ে সুকিয়ং এর বাড়িতে আসে এবং বলে, এখন থেকে সারার রুমের ভাড়া আমি দিয়ে দেব। এটা শুনে সুকিয়ং সারার থাকার জন্য একটা আলাদা রুমের ব্যবস্থা করে। রুমে প্রবেশ করার পর থেকেই সারার আর কোনো শব্দ শোনা যায় না। তাই তারা সবাই চিন্তিত হয়ে ভেতরে কি চলছে সেটা বোঝার জন্য দরজায় কান দিয়ে শুনতে থাকে। তবে এটা করতে গিয়েই হুট করে দরজাটা খুলে গেলে তারা দেখতে পায় সারা মেঝেতেই হাত পা ছড়িয়ে ঘুমিয়ে পড়েছে। তারপর সে ঘুমের মধ্যেই বলতে থাকে, অনেক প্রেসার রয়েছে, আমাকে কিছু একটা করতে হবে। পরের দিন সকালে সারা স্বপ্নে দেখে তার ম্যাডাম তাকে বলছে, এই পিয়ানো তোমার জীবনের সঙ্গে অনেক গভীরভাবে জড়িত, হয়তো এটাই কখনো তোমার জীবন যুদ্ধে টিকে থাকার একমাত্র উপায় হতে পারে। এর সাথে সাথেই সারার ঘুম ভেঙে যায় এবং সে ঠিক করে এখন থেকে সে সবাইকে পিয়ানো শিখিয়ে টাকা ইনকাম করবে। এরপর সারা তার পাখির বাসার মতো চুল নিয়ে জিনহা এবং তার মায়ের সঙ্গে ব্রেকফাস্ট করতে আসে। তবে তার চুলের এমন অবস্থা দেখে জিনহার তার উপরে দয়া হয়, তাই সে তার চুলটাকে ঠিক করে বেঁধে দেয়। পরের সিনে দেখা যায় সারা অনেক চেষ্টার পর তার বিনম্র কথাবার্তা ও শান্ত স্বভাবের কারণে একটা বাড়িতে পিয়ানো টিচারে জব পেয়ে যায়। তাই সে এই খবরটা জানানোর জন্য দ্রুত সুকিয়ং এর সেলুনে আসে। তবে সেখানে আগে থেকেই অনেক কাস্টমার বসেছিল। তারা সারার পুরো জীবনের স্ট্রাগল সম্পর্কে জানতে পেরে অনেক কষ্ট পায় এবং বলে, আমাদের মনে হয় তোমার বাবার কোম্পানির দেউলিয়া হওয়ার পেছনে তার সেক্রেটারির কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে। এই সময় দেখা যায় সত্যি ওই সেক্রেটারি শহরের এক বিশাল হোটেলে বড়লোকদের মতো জীবন কাটাচ্ছিল। অন্যদিকে ওই ডিটেকটিভ গোজুনের ব্যাপারে কিছু তথ্য নিয়ে তার মায়ের সঙ্গে দেখা করে। সে বলে, বর্তমানে গোজুন অন্য এক শহরে রয়েছে, তাই তাকে খোঁজার জন্য আমাকে সেখানে যেতে হবে। এটা শুনে গোজুনের
মা ডিটেকটিভকে ধমক দিয়ে বলে তার স্বামী বাড়িতে ফিরে আসার আগে সে যেন গজুনকে খুঁজে বের করে। এই সময় এক রেস্টুরেন্টে ডক্টর চায়ের এক্স ওয়াইফ তার এক ফ্রেন্ডকে বলে তোমার কি মনে হয় চা আমাকে কেন ছেড়ে দিয়েছে? তখন তার বন্ধু মজা করে বলে আমার মনে হয় সে কোনো যৌন সমস্যায় ভুগছে, যে কারণেই সে বেশ কিছুদিন ধরে ঔষধ খাচ্ছে। এখান থেকে সিন গজুন এবং সারার কাছে শিফট হলে দেখা যায় আজ হসপিটাল থেকে সারার কুকুরটাকে ছুটি দেওয়া হয়েছে। তবে জিনহা যেহেতু কুকুরকে অনেক ভয় পায় তাই সারা বাধ্য হয়ে তার পোষা কুকুরটাকে গজুনের কাছেই রেখে আসে। সে গজুনকে বলে তোমার যদি দুটো রুম থাকতো তাহলে অনেক ভালো হতো। তার এই কথাটা গজুন অনেক সিরিয়াসলি নেয় এবং নিজের রুমটাকেই দুভাগে ভাগ করার জন্য প্ল্যানিং করতে থাকে। পরের দিন সকালে ডক্টর চা সারার বাঁ হাতের প্লাস্টারটা খুলে দেয় এবং তাকে ওই হাতের ব্যবহার কম করতে বলে। এরপর সারা বাড়ি ফিরলে গজুন তাকে এক পাবলিক পিয়ানোতে নিয়ে যায়। সাথে সাথেই সারা তার সেই পুরানো ছন্দে পিয়ানোটাকে বাজাতে শুরু করে। তবে হাতে চোট থাকার কারণে তার অনেক কষ্ট হচ্ছিল। এটা দেখে গজুন তাকে আটকে নেয়। এরপর থেকেই সারা প্রতিদিন সেখানে গিয়ে পিয়ানো বাজাতে শুরু করে। রাতের বেলায় সারার এমনভাবে একা বাইরে যাওয়াতে গজুন বেশ চিন্তিত হতো, তাই সে ঠিক করে সারার জন্য একটা পিয়ানো কিনে আনবে। ওই দিন রাতের বেলায় সারা যখন পুনরায় সেখানে বসেই পিয়ানো বাজাচ্ছিল তখন কালো টুপি পরা এক বৃদ্ধ ব্যক্তি তার পেছনে এসে দাঁড়ায়। সারা ওই ব্যক্তিকে দেখা মাত্রই ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে। তবে তখনই ওই বৃদ্ধ ব্যক্তি তাকে বলে আমি তোমার কোনো ক্ষতি করব না, আমি তো শুধুমাত্র তোমার পিয়ানোর সুর উপভোগ করতে এসেছি। এরপর সারা নিশ্চিন্তে পুনরায় পিয়ানোটা বাজাতে শুরু করে। দেখা যায় ওই বৃদ্ধ পিয়ানোর সুরে মুগ্ধ হয়ে নিজের চোখের জল আটকে রাখতে পারে না। এটা দেখে সারাও কিছুটা ইমোশনাল হয়ে পড়ে, কারণ এই প্রথমবার তার বাজানো মিউজিক শুনে কেউ এমনভাবে রিয়েক্ট করেছে। পরের দিন সারা পিয়ানো টিচার হিসাবে তার প্রথম ক্লাসে যায়। তবে দুর্ভাগ্যবশত স্টুডেন্টের মা সারার সাথে সমস্ত চুক্তি বাতিল করে দেয়। ফলে সারা মন খারাপ করে বাইরে বেরিয়ে আসে এবং ভাবতে থাকে সে গজুনকে কিভাবে তার মুখ দেখাবে। এরপর ভারাক্রান্ত মন নিয়ে সে দৌড়ে গজুনের বাড়িতে চলে আসে। বাড়িতে এসে সে দেখে গজুন তার জন্য একটা আলাদা রুম বানিয়েছে। একই সাথেই সে তার বাড়িতে সাদা রঙের এক অপরূপ সুন্দর পিয়ানো দেখতে পায়। তখন গজুন তাকে বলে এই পিয়ানোটা আমার কেনা নয়, এটা অন্য কেউ পাঠিয়েছে। সারা ওই পিয়ানোতে থাকা একটা চিঠি দেখে বুঝতে পারে আসলে এই পিয়ানোটি তার ইনস্টাগ্রামের সেই অজ্ঞাত ব্যক্তি পাঠিয়েছে। এরপর রাতের বেলায় ডিনার করার সময় সারা জিনহা এবং তার মা সুকিয়ংকে বলে পরের দিন থেকেই সে গজুনের বাড়িতে একটা পিয়ানো ক্লাস চালু করবে, যেটার নাম হবে সারাজ প্লেগ্রাউন্ড। পরের দিন সারার কথা মতোই মিউজিক ক্লাসের উদ্ঘাটনের জন্য ডক্টর চা, জিনহা এবং সুকিয়ং সহ আরো বেশ কিছু প্রতিবেশী তাদের বাড়িতে এসে উপস্থিত হয়। তারা সবাই যখন ভেতরে এই মুহূর্তটা সেলিব্রেট করছিল তখন দূর থেকে কালো কোট পরা এক ব্যক্তি তাদের উপরে নজর রাখছিল। এদিকে ডক্টর চা সারাকে একটা সুন্দর গিফট দেয়, যা দেখে গজুন কিছুটা জেলাস ফিল করে। তবে ঠিক এই সময়ে সারা তাকে জিজ্ঞাসা করে তোমার ফ্যামিলিতে কে কে রয়েছে? প্রশ্নটা শুনে গজুন কিছুটা চমকে যায়। তারপর শান্ত গলায় বলে এই দুনিয়াতে আমার কেউ নেই। এটা শুনে সারা বলে বুঝেছি, আমাকেই তোমার দায়িত্ব নিতে হবে। সারার এই কথাটা শুনে গজুন বেশ লজ্জা পায়। পরের দিন সকালবেলায় সারা ডক্টর চাকে নিয়ে তার মিউজিক ক্লাসের পোস্টার প্রচার করতে বের হয়। তবে কিছুক্ষণ চেষ্টা করার পর সে বেশ হতাশ হয়ে পড়ে, কারণ ওই স্কুলের অধিকাংশ স্টুডেন্ট আগে থেকেই কোনো না কোনো পিয়ানো ক্লাসে অ্যাডমিশন নিয়ে রেখেছে। এরপর ডক্টর চা সারাকে নিয়ে একটা রেস্টুরেন্টে খাবার খেতে ঢোকে। আর ঠিক তখনই গজুন সারাকে ফোন করে। তবে সে যখন জানতে পারে সারা ডক্টর চায়ের সঙ্গে রয়েছে তখন সে রেগে গিয়ে ফোনটা কেটে দেয়। এই সময় ডক্টর চা তাকে বলে তুমি চাইলে আমি তোমার সঙ্গে গজুনের মতোই ব্যবহার করতে পারি। তবে সারা এর উত্তরে বলে আমি গজুনের সঙ্গে অনেক বেশি কমফোর্টেবল, তাই তার জায়গাটা অন্য কাউকে দেওয়া সম্ভব নয়। সিন শিফট হলে দেখা যায় এক মহিলা রাস্তা দিয়ে জগিং করার সময় সমুদ্রের তীরে একটা ক্ষতবিক্ষত লাশ দেখতে পায়। সাথে সাথেই সেখানে পুলিশ এসে ওই বডিটার আইডেন্টিটি চেক করে, কিন্তু তা সত্ত্বেও তারা তার আসল পরিচয় বুঝতে পারে না। ওই পুলিশ অফিসার গজুনের মাকে ফোন করে বলে সমুদ্রে একটা লাশ পাওয়া গেছে যার আইডেন্টিটি আপনার ছেলের সঙ্গে ম্যাচ খায়, আপনি চাইলে বডিটা চেক করে যেতে পারেন। অন্যদিকে ডক্টর চায়ের সারার সঙ্গে এত বেশি মেলামেশা করা গজুনের কোনোভাবেই পছন্দ হয় না, কিন্তু সে সরাসরি সারাকে কিছু বলতেও পারছিল না। এমনভাবেই একদিন রাতের বেলায় বাড়ি ফেরার সময় ডক্টর চা সারাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি নিয়ে আসে। এটা দেখেই সারা যখন গজুনকে গুড বাই বলে চলেই যাচ্ছিল তখনই সশব্দে একটা বজ্রপাত হয়। গজুন চমকে গিয়ে সারাকে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। তারপর সে সারাকে বলে আমাকে আর কখনোই গুড বাই বলবে না। তো যাই হোক, এরপর যখন সারা ডক্টর চায়ের সঙ্গে ফিরে যাচ্ছিল তখন তার বারবার গজুনের কথাই মনে পড়তে থাকে, যে কারণে সে মাঝ রাস্তায় গাড়ি থেকে নেমে পুনরায় গজুনের কাছেই ফিরে যায়। সারাকে ফিরে আসতে দেখে গজুন অনেক খুশি হয়। পরের দিন সারার মিউজিক স্কুলে সেই বৃদ্ধ ব্যক্তি আসে যাকে দুদিন আগেই সারা মিউজিক শোনাচ্ছিল। ওই বৃদ্ধ সারাকে বলে আমি তোমার কাছে পিয়ানো শিখতে চাই। সারাও এতে রাজি হয় এবং ওই বৃদ্ধকে সেই মিউজিকটাই শেখায় যেটা তার স্ত্রীর অনেক পছন্দ ছিল। এদিকে গজুনের মা ওই ডিটেকটিভকে বলে সে যেন তাড়াতাড়ি
তাড়াতাড়ি গজুনকে খুঁজে বের করে, কারণ খুব তাড়াতাড়ি তার বাবা দেশে ফিরে আসছে। এরপর দেখা যায় ওই ডিটেকটিভ গজুনকে খুঁজতে খুঁজতে সেই গ্রামে এসেই পৌঁছায় যেখানে সে বর্তমানে রয়েছে। অন্যদিকে ডক্টর চা তার একটা কাজের জন্য বড় এক হসপিটালে আসলে সেখানকার এক প্লাকার্ডে গজুনের ছবি দেখতে পায়। সে এক ব্যক্তিকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই ব্যক্তি বলে, এই ছেলেটা আমাদের হসপিটালের মালিকের ছেলে, বেশ কিছুদিন ধরেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এইসব শোনার পর ডক্টর চা বেশ চমকে যায়। সে ভাবতে থাকে গজুন এত বড় বাড়ির ছেলে হয়েও কি কারণে ওইভাবে জীবনযাপন করছে। তাই সে সত্যিটা জানার জন্য গজুনের সঙ্গে দেখা করতে আসলে গজুন পুরো ব্যাপারটাই এড়িয়ে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় গজুনের বেশ কিছু পুরানো অতীত মনে পড়ে, যেখানে দেখা যায় গজুন যখন স্কুলে পড়াশোনা করত তখন তার চোখের সামনেই তার বেস্ট ফ্রেন্ড অ্যাক্সিডেন্টের কারণে মারা যায়। এই আঘাতটা গজুন সহ্য করতে পারেনি, যে কারণে তার পড়াশোনাতেও মন বসছিল না। ফলে তার বাবা এবং মায়ের সঙ্গে প্রতিনিয়তই তার ঝগড়া শুরু হয়। এইভাবেই একটা সময় নিজের মাথা ঠিক রাখতে না পেরে সে তার বাড়ি ছেড়ে পালিয়ে আসে। সিন বর্তমানে ফিরলে দেখা যায় গজুনের এমন মন খারাপ দেখে সারা তার কাছে আসে এবং তাকে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে। তবে গজুন তাকেও কোনো কিছু বলতে চায় না। তো যাই হোক, এরপর সারা বাড়ি ফিরলে সেখানে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়। ছেলেটার নাম হলো মিং। সে সারার কাছে পিয়ানো শিখতে চায়। সারা অনেক খুশি হয়ে তাকে পিয়ানো শেখানোর প্রতিশ্রুতি দেয়। অপরদিকে ওই ডিটেকটিভ এবং গজুনের মা তার খোঁজ করতে করতে ওই বৃদ্ধ ব্যক্তির কাছে আসে। জানা যায় এই বৃদ্ধ ব্যক্তি হলো পুরো জায়গাটার মালিক। এরপর গজুনের মা ওই বৃদ্ধ ব্যক্তিকে কিছু টাকা দিয়ে বলে, যদি আমার ছেলের কোনো খোঁজ পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এটা বলেই সে সেখান থেকে চলে যায়। বৃদ্ধ ব্যক্তি টাকাটা গজুনকে দিয়ে বলে, তোমার মা প্রতিনিয়ত তোমার খোঁজ করছে, আমার মনে হচ্ছে না তুমি আর বেশি দিন এইভাবে লুকিয়ে থাকতে পারবে। বোঝা যায় এই ব্যক্তি গজুনের ব্যাপারে সবকিছুই ভালোভাবেই জানতো, কিন্তু সে যেহেতু গজুনকে অনেক ভালোবাসে তাই সবকিছু জানা সত্ত্বেও তার মাকে কিছুই বলেনি। দেখা যায় সে ওই টাকাগুলো বৃদ্ধ ব্যক্তিকেই রেখে দিতে বলে। তবে ওই ব্যক্তি টাকাগুলো নিতে না চাইলে গজুন বলে এটা সারার মিউজিক স্কুলের ভাড়া হিসাবেই রেখে দিন। অন্যদিকে সারা যখন এক মিউজিক স্কুলের পাশ দিয়ে যাচ্ছিল তখন তার সেখানে থাকা একটা পোস্টারের উপরে চোখ পড়ে, যেটাতে একটা মিউজিক কম্পিটিশন সম্পর্কে বলা রয়েছে। সারা মনে মনে ভাবতে থাকে যদি সে মিনকে ওই মিউজিক কম্পিটিশনে পাঠায় আর সে ওই কম্পিটিশনে প্রথম হয় তাহলে সেখানকার অনেক স্টুডেন্টরাই তার কাছে পিয়ানো শিখতে আসবে। কিন্তু দেখা যায় সেই প্রথম দিনের পর থেকে মিন আর কখনোই সারার কাছে পিয়ানো শিখতে আসেনি। গজুন এবং সারা তার ঠিকানা জোগাড় করে তার বাড়িতে গেলে তারা বুঝতে পারে মিন অনেক গরিব, তাদের আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়। তাই মিন ঠিক করেছে সে পিয়ানো শিখবে না। সারা তার এমন অবস্থা দেখে অনেক ইমোশনাল হয়ে পড়ে এবং ঠিক করে তাকে ফ্রিতেই পিয়ানো শেখাবে। এরপর একদিন জিনহা গজুনকে প্রপোজ করলে গজুন বলে তার মনে অন্য কেউ রয়েছে। জিনহাও বুঝতে পারে সেই মেয়েটা হলো সারা, তাই সে প্ল্যান করে ডক্টর চা এবং সারাকে সিনেমা দেখতে পাঠিয়ে দেয়। এই খবরটা গজুনের কাছে পৌঁছালে গজুন বেশ হতাশ হয়ে পড়ে। সে সারাকে ফোন করে, তবে ওই মুহূর্তে সারা তো সিনেমা দেখতেই ব্যস্ত ছিল। সিনেমা শেষ করে বাইরে বেরোনোর পর ডক্টর চা সারাকে তার মনের কথা বলতে গেলে সারা প্রথমেই তাকে রিজেক্ট করে দেয়। এতে অবশ্য ডক্টর চা খুব একটা মন খারাপ করে না। সে মুখ ভর্তি একটা হাসি নিয়ে সারাকে বলে, এত তাড়াতাড়ি যে আমি রিজেক্ট হয়ে যাব এটা কখনো ভাবতেই পারিনি। এই সময় গজুন সারাকে খুঁজতে খুঁজতে ওই জায়গাতে চলে আসে। সে ডক্টর চাকে কোনো কিছু না বলেই সারার হাত ধরে তাকে সেখান থেকে নিয়ে যায়। সারার প্রতি গজুনের এত কেয়ার ধীরে ধীরে তাদের দুজনকে অনেক কাছে নিয়ে আসছিল। এরপর জাংহু নামের একটা ছেলে সারার কাছে মিউজিক শিখতে আসে। ছেলেটার ব্যবহার কিছুটা অদ্ভুত প্রকৃতির, কিন্তু সহজ সরল সারা এই ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। সে তাকে পিয়ানো শেখানো শুরু করে। তবে গজুন কিন্তু ঠিক ওই ছেলেটার উপরে সন্দেহ করছিল। সে প্রায় দিনই তার গতিবিধির ওপর নজর রাখত। এভাবেই একদিন গজুন যখন পিয়ানো বাজাচ্ছিল তখন সারার তার সঙ্গে কাটানো বেশ কিছু পুরানো স্মৃতি মনে পড়ে। এরপর সারা গজুনকে বলে, আমি তোমার সঙ্গে ডেটে যেতে চাই। দেখা যায় গজুনও খুশি মনে তার সঙ্গে একটা লং ড্রাইভে বেরিয়ে পড়ে। এরপর তারা রোপওয়ের মধ্যে বসে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করছিল। ঠিক তখনই গজুন সারাকে প্রপোজ করে এবং তারপর সারা কিছু বুঝে ওঠার আগেই তাদের দুটো ঠোঁট একসঙ্গে মিশে যায়। সারাও যেহেতু গজুনকে ভালোবাসত তাই সেও এটাতে সম্মতি জানায়। অন্যদিকে গজুনের মায়ের পাঠানো ওই ডিটেকটিভ তার খোঁজ করতে করতে সারার মিউজিক ক্লাসে চলে আসে আর সেখানেই সে একটা ছবিতে গজুনকে দেখতে পায়। তবে বাইরে বেরোলেই সে দেখে জাংহু নামের সেই ছেলেটাও তাদের বাড়ির উপরে নজর রাখছিল। এটা দেখে ওই ডিটেকটিভের সন্দেহ হয়, তাই সে তাকে তাড়া করলে জাংহু কোনো রকমে তাকে আহত করে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো জাংহু এত রাতে এখানে কি করছে আর তার আসল পরিচয়টাই বাকি সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এদিকে কম্পিটিশনের দিন এগিয়ে আসায় মিন প্রতিনিয়ত প্র্যাকটিস করে চলেছে। এরপর কম্পিটিশনের দিন মিন রেডি হয়ে বাইরে আসলে জাংহু তার কাছে আসে। তার আচার আচরণ দেখে ছোট্ট মিন বেশ ঘাবড়ে যায়। দেখা যায় জাংহু ইচ্ছে করেই মিনের ডান হাতটা ভেঙে দেয়, যার ফলে মিন কম্পিটিশনে ঠিক করে পিয়ানোটা বাজাতে পারে না। ডক্টর চা মিনকে জিজ্ঞাসা করলে জানতে পারে এটা হলো জুংহিওর কাজ। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল, কারণ জাংহু ইতিমধ্যেই সারাকে কিডন্যাপ করে নিয়েছে। আর এর সাথেই ড্রামার দ্বিতীয় পর্বটা এখানে
এখানেই শেষ হয়। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজ এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ড্রামার পরবর্তী পর্ব নিয়ে।